নমস্কার, সকলকে দিশারিতে স্বাগত জানাই। আমি শাওনি ভট্টাচার্য, আর আপনারা দেখছেন দিশারি। আর আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, এর কন্টেন্ট দিয়ে যদি আপনারা উপকৃত হন, তাহলে একটা রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আচ্ছা, আমরা আজকে যেটা পড়বো, আমরা ম্যালনিউট্রিশন সম্পর্কে পড়বো, অপপুষ্টি বা ম্যালনিউট্রিশন অ্যাজ আ হেলথ ডিসঅর্ডার, তাই তো? আচ্ছা, এটা সিলেবাসে আছে। সিলেবাসে ম্যালনিউট্রিশনের ডেফিনেশন আছে, আর কি আছে, এর কজেস, মানে কারণগুলো, ইন্ডিয়াতে ম্যালনিউট্রিশনের কারণগুলো, ম্যালনিউট্রিশনের শ্রেণীবিভাগ আছে, ওভার, আন্ডার আর ইমব্যালেন্স, আর আছে স্পেসিফিক ডেফিসিয়েন্সি। তো এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা পড়বো। সাধারণত ক্লাসে যখন ক্লাস নেওয়া হয়, তাহলে এটা দুটো ক্লাস মোটামুটি লেগে যায় পুরো পুঙ্খানুপুঙ্খ পড়ানোর জন্য, প্রায় 1.5 ঘন্টা, অ্যাটলিস্ট 45 মিনিট তো এক ঘন্টা তো লাগেই। দুটো ক্লাস হলে ভালো হয়। সেটা আমি সংক্ষেপে, আমি ছোট্ট ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করছি, জানি না কতটা পারবো। আচ্ছা, ম্যাল নিউট্রিশন, ফার্স্টেই কথাটা কি আসছে, ম্যাল, তাই তো? তাহলে ম্যাল মানে কি? ম্যাল একটা উপসর্গ এক্ষেত্রে। এটার মানে কি? এটার মানে কু, দু, অপ, তাহলে সেটা ব্যবহার করতে ম্যাল হয়েছে। ম্যাল নিউট্রিশন মানে এক্ষেত্রে নিউট্রিশন বা পুষ্টি কোনো না কোনোভাবে ত্রুটিপূর্ণ হচ্ছে, তাই তো? কম্প্রোমাইজ হচ্ছে পুষ্টি। তাহলে ম্যাল নিউট্রিশন কোন কোন ক্ষেত্রে বলবো যে ম্যাল নিউট্রিশন হয়েছে, কোন ক্ষেত্রে? আচ্ছা, যদি এক বা একাধিক পুষ্টি উপাদানের আধিক্য হয়, বা এক বা একাধিক পুষ্টি উপাদানের অভাব হয়, কিংবা পুষ্টি উপাদানগুলোর মধ্যে যদি অসামঞ্জস্যতা থাকে, অনুপাত ঠিকঠাক না হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা দেখো ম্যালনিউট্রিশন আমরা কখন বলছি? যখন হলো এক বা একাধিক পুষ্টি উপাদান, খাদ্য উপাদান, পরিপোষক একই ব্যাপার, হ্যাঁ? পুষ্টি উপাদান বা খাদ্য উপাদান, এটাই কি খাদ্য উপাদান বা পরিপোষক, নিউট্রিয়েন্ট আমরা যাই বলি, ঠিক আছে? তাহলে এক বা একাধিক পুষ্টি উপাদান বা খাদ্য উপাদানের কি আংশিক কিংবা সম্পূর্ণ অভাব, আংশিক কিংবা সম্পূর্ণ অভাব। আর কি? এক বা একাধিক পুষ্টি উপাদানের আধিক্য, মানে প্রয়োজনের তুলনায় বেশি থাকা, তাই তো? আচ্ছা, আবার বলছে যে পুষ্টি উপাদানগুলোর মধ্যে, পুষ্টি উপাদান বা খাদ্য উপাদানের মধ্যে যদি অসামঞ্জস্যতা থাকে, উপাদানের মধ্যে অসামঞ্জস্যতা থাকে। আবার আমরা আরেকটি টার্ম এখানে পড়ব, স্পেসিফিক ডেফিসিয়েন্সি, মানে স্পেসিফিক্যালি কোনো পরিপোষক বা কোনো নিউট্রিয়েন্টের যদি অভাবে কোনো রোগ হয়, ঠিক আছে? তো আমরা যখন গ্র্যাজুয়েশনে পড়েছি তখন ম্যালনিউট্রিশনে কিন্তু 3টে ভাগ পড়িনি, আমরা ম্যালনিউট্রিশনে কিন্তু 4টে ভাগ পড়েছি। সেখানে স্পেসিফিক ডেফিসিয়েন্সিটাও কিন্তু ম্যালনিউট্রিশনের অন্তর্গতই ছিল। তাহলে এই যে আমরা এই 3টে ব্যাপার বলছি, তাহলে ম্যালনিউট্রিশনের সংজ্ঞা আমরা এখান থেকেই পেয়ে যাব। আমরা কিভাবে ম্যালনিউট্রিশনের সংজ্ঞা পাবো? বলছে দেহে যখন এক বা একাধিক খাদ্য উপাদান কিংবা পুষ্টি উপাদানের আংশিক বা সম্পূর্ণ অভাব হয়, কিংবা পুষ্টি উপাদানগুলোর আধিক্য হয়, কিংবা এক বা একাধিক পুষ্টি উপাদানগুলোর মধ্যে অসামঞ্জস্যতার জন্য দেহে যে অবস্থার সৃষ্টি হয় বা দেহে যে অসুস্থতা দেখা যায়, তাই হলো ম্যালনিউট্রিশন, ঠিক আছে? বা অপপুষ্টি। আচ্ছা, অপুষ্টি আর অপপুষ্টি কিন্তু বলাবে না, অপপুষ্টি হলে ম্যালনিউট্রিশন, ম্যালনিউট্রিশনের একটা ভাগ কিন্তু অপুষ্টি।
তাহলে আমরা যদি একটা শ্রেণী বিভাগ করি এক বা একাধিক পুষ্টি উপাদানের বা খাদ্য উপাদানের বা পরিপোষকের আংশিক কিংবা সম্পূর্ণ অভাব, তাহলে এটাকেই আমরা কি বলতে পারি? এটাকেই আমরা বলতে পারি হলো অপুষ্টি। অপুষ্টি বা ঊনপুষ্টি। তাহলে এখান থেকে অপুষ্টি বা ঊনপুষ্টির সংজ্ঞা তাহলে আমরা 1, 2, 3 করে নিই। এটা একটা ভাগ, এটা যদি দুটো ভাগ হয়, এটা দ্বিতীয় ভাগ। আচ্ছা, যেহেতু আমাদের হাতে অত সময় নেই সেই জন্য আমি একটু সংক্ষেপে বলছি, নয়তো আমি লিখে লিখে সংজ্ঞা করে দিতাম। আচ্ছা, এবার বলছে এক বা একাধিক পুষ্টি উপাদানের আধিক্য। আচ্ছা, সেটাকে আমরা বলছি অতিপুষ্টি। আবার কি বলছে? পুষ্টি উপাদানের মধ্যে অসামঞ্জস্যতা, এটাকে বলছি অসম পুষ্টি। আচ্ছা, এবার আমরা বলি তাহলে অপুষ্টি বা অনুপুষ্টি কাকে বলে? যখন আমাদের দেহে এক বা একাধিক পরিপোষকের অভাব হয়, তাহলে দেহে যে অবস্থার সৃষ্টি হয় তাকেই আমরা কি বলছি? যে অপুষ্টি বা অনুপুষ্টি বলছি। সেটা কার্বোহাইড্রেট হতে পারে বা শর্করা, প্রোটিন হতে পারে, লিপিড বা ফ্যাট হতে পারে, ভিটামিন হতে পারে, মিনারেলস হতে পারে। যে কোনো পরিপোষকের অভাব, একটার অভাবও হতে পারে বা একাধিক পরিপোষকের যদি একসঙ্গে দেহে অভাব হয় তাহলে দেহে যে অবস্থার সৃষ্টি হয় তাকে আমরা বলছি অপুষ্টি বা অনুপুষ্টি। আচ্ছা, এই যে অপুষ্টি বা অনুপুষ্টি, এই যে 1 নম্বরটাকে আমরা যদি ভাগ করি, এইটা আবার 2 রকম ভাগ আছে। একটা কি মুখ্য বা প্রাইমারি আন্ডার নিউট্রিশন, তাহলে এটাই অপুষ্টিটাই কি আন্ডার নিউট্রিশন। তাহলে মুখ্য বা প্রাইমারি আন্ডার নিউট্রিশন। আরেকটা ভাগ কি গৌণ বা সেকেন্ডারি আন্ডার নিউট্রিশন। এবার আমরা আসি, আমরা মুখ্য বা প্রাইমারি আন্ডার নিউট্রিশন কখন বলবো? মুখ্য অপুষ্টি বা অনুপুষ্টি কখন হবে? যখন আমাদের দেহে খাদ্য উপাদানের অভাবে, ঠিক আছে, খাদ্য উপাদানের অভাবে দেহে যে অপুষ্টির সৃষ্টি হয় বা দেহে যে অবস্থার সৃষ্টি হয় তাকে আমরা বলছি মুখ্য বা প্রাইমারি আন্ডার নিউট্রিশন। সেটা ক্ষেত্রে প্রোটিন ক্যালোরির অভাব হতে পারে বা অন্যান্য নিউট্রিয়েন্টের অভাব হতে পারে। তার একটা মূল একটা উদাহরণ হলো পিএম কি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এতে প্রোটিন আর ক্যালোরির অভাবে হয়, সাধারণত শিশুদের হয়, যার মধ্যে দুটো মেইন ভাগ আছে, একটা হলো কোয়াশিয়রকর, একটা ম্যারাসমাস। কোয়াশিয়রকর সাধারণত দেখা যায় 1 থেকে 4 বছরের বাচ্চাদের মধ্যে, আর ম্যারাসমাস আরও ছোট শিশু 6 মাস থেকে 1.5 বছরের শিশুদের মধ্যে কিন্তু ম্যারাসমাস রোগটি দেখা যায়। এটা আবার ভাগ আছে। আচ্ছা, তাহলে গৌণ বা সেকেন্ডারি আন্ডার নিউট্রিশন কাকে বলছি? মানে আমি যদি পুষ্টি উপাদানগুলি সঠিকভাবে গ্রহণ করি, আমাদের খাদ্যে সঠিকভাবে আমার খাদ্য উপাদান পরিপোষকগুলো সঠিকভাবে রয়েছে, ঠিক আছে, কিছু কম খাচ্ছি না, কিন্তু সেই যেগুলো আমরা গ্রহণ করছি সেটা দেহে সদ্ব্যবহার হচ্ছে না বা দেহে সঠিকভাবে আত্তীকরণ হচ্ছে না। বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন রোগের জন্য হতে পারে বা বিভিন্ন বিপাকীয় কারণে হতে পারে, ঠিক আছে, বিভিন্ন কারণে কিন্তু দেহে সেটা ঠিক করে শোষিত হচ্ছে না। তাহলে দেহে যে অবস্থার সৃষ্টি হবে, যে আন্ডার নিউট্রিশন দেখা যাবে, তাকে আমরা বলবো হলো গৌণ বা সেকেন্ডারি আন্ডার নিউট্রিশন। তার মানে কি? তার মানে হলো যখন খাদ্যে পুষ্টি উপাদানের কোনো ঘাটতি থাকে না, কিন্তু বিপাকীয় সমস্যার জন্য কিংবা কোনো রোগের জন্য দেহে পুষ্টি উপাদানের সদ্ব্যবহার হয় না কিংবা আত্তীকরণ হয় না, তখন দেহে যে অবস্থার সৃষ্টি হয় বা যে ম্যালনিউট্রিশন দেখা যাচ্ছে
তাকেই আমরা বলছি হলো গৌণ বা সেকেন্ডারি আন্ডার নিউট্রিশন। আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে, এইটুকু বোঝাতে পেরেছি। অতিপুষ্টির আবার দুটো ভাগ। কী কী ভাগ? আচ্ছা, একটা হলো স্থূলতাজনিত অতিপুষ্টি, স্থূলতাজনিত। আরেকটা বলছে বিষক্রিয়া। স্থূলতাজনিত বুঝতেই পারছে, দেহে যদি খাদ্য উপাদানগুলোর আধিক্য হয়, কার্বোহাইড্রেট, ফ্যাট মেনলি, ঠিক আছে, প্রোটিনের আধিক্যের জন্য কিন্তু দেহে বিভিন্ন সমস্যা হয়। আচ্ছা, আর কি বলছে? বিষক্রিয়া হলো যখন দেহে ভিটামিন আর খনিজ লবণ যখন প্রয়োজনের থেকে বেশি পরিমাণে যদি গ্রহণ করা হয়, তাহলে কিন্তু এই বিষক্রিয়া দেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এটা একটু বুঝলাম। আচ্ছা, এবার পুষ্টি উপাদানের মধ্যে অসামঞ্জস্যতা, অসমপুষ্টি, এর একটা উদাহরণ দিই। যেমন ধরো, তোমরা যদি আমাদের দেহে যদি ক্যালসিয়াম আর ফসফরাসের রেশিও 2:1 না হয়, তাহলে কি হবে? আমাদের হাড়ের গঠন ব্যাহত হবে। আবার ধরো, আমাদের খাদ্যের মধ্যে যদি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের সমতা না থাকে, তাহলে কিন্তু কি হতে পারে? স্থূলতা দেখা যেতে পারে। ঠিক আছে, কিংবা অনেক সময় এগুলো ঘাটতি হলে অনুপুষ্টিও হয়। সেটা যাই হোক, আমরা যেহেতু হ্যাঁ, ঘাটতির জন্য অনুপুষ্টি আর আধিক্যের জন্য যেমন অতিপুষ্টি দেখা যাচ্ছে, আর বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, এগুলো কিন্তু এই নিউট্রিয়েন্টগুলোর ইমব্যালেন্সের জন্য হচ্ছে। আবার ধরো, যদি আমাদের দেহে সম্পৃক্ত ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের গ্রহণের মধ্যে সমতা না থাকে, সামঞ্জস্য না থাকে, সঠিক অনুপাতে গ্রহণ যদি না করা হয়, তাহলে ত্বকের সমস্যা হতে পারে। এবং চর্মরোগ বা ত্বকের সমস্যা যেটা বললাম, তাছাড়া কিন্তু কি হতে পারে? হৃদরোগও হতে পারে। আমরা ঊনপুষ্টি নিয়ে আলোচনা করছিলাম, ঊনপুষ্টির প্রকারভেদটা অলরেডি আমরা পড়লাম। এছাড়া কি আছে? ঊনপুষ্টির কিন্তু আমাদের দেহে বিভিন্ন লক্ষণ প্রকাশিত হয়, অপুষ্টি বা ঊনপুষ্টি, সেগুলো একটু আলোচনা করি। প্রতি বছর আসে, এখন তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হয়ে গেছে, এখন কোয়েশ্চেন অন্যরকম হবে। আগে যেটা আসতো যে সুস্বাস্থ্যের লক্ষণ, দৈহিক সুস্বাস্থ্যের লক্ষণ, ঠিক আছে, বা ঊনপুষ্টির লক্ষণগুলোর সঙ্গে মানে ভালো স্বাস্থ্য খারাপ স্বাস্থ্যের তুলনা, ঠিক আছে, এই জিনিসগুলো আসতো যে সুস্বাস্থ্যের বিভিন্ন লক্ষণ বা অপুষ্টি ঊনপুষ্টির বিভিন্ন লক্ষণ। তো অপুষ্টি বা ঊনপুষ্টির বিভিন্ন লক্ষণগুলো বলি। আমরা যখন স্বাস্থ্য পড়েছিলাম, দৈহিক স্বাস্থ্যের মধ্যে সুস্বাস্থ্যের লক্ষণ পড়েছিলাম। এবার আমরা পড়ব যে খারাপ স্বাস্থ্য কিংবা ঊনপুষ্টি, অপুষ্টির লক্ষণ। আচ্ছা, ফার্স্ট যদি বলি চুল, চুল কি হয়ে যাবে? চুলের কিন্তু উজ্জ্বলতা হ্রাস পাবে। চুলের মধ্যে সেই মানে লাস্যানেসটা থাকবে না, মানে চুল চকচকে থাকবে না, চুল কিন্তু খসখসে হয়ে যাবে, টানলে উঠে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে চুল পাতলা, চুলের কালার পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো চুলের ক্ষেত্রে গেল। ত্বকের ক্ষেত্রে যদি বলি, ত্বক কিন্তু কুচকানো হতে পারে, ত্বক গুটিযুক্ত হতে পারে, ত্বকে ফিনোডার্মা দেখা যেতে পারে, ত্বকে ছোপ ছোপ হতে পারে, ত্বকে বিভিন্ন দাগের সৃষ্টি হতে পারে। সেটা যে ত্বক গেল, ঠিক আছে, মানে ভিজে ভাব যেটা ত্বকে থাকা উচিত সেটা থাকলো না, খসখসে হয়ে গেল। আবার কি, যদি আমরা চোখ বলি, চোখ কীরকম? চোখে কিন্তু ক্লান্তি ভাব দেখা যাবে, চোখের মধ্যে কেরাটিন যুক্ত হতে পারে, জেরপ্থ্যালমিয়া থাকতে পারে, মানে নেত্রবর্তকলার শুষ্কতা, ঠিক আছে, বিটট স্পট থাকতে পারে, অনেক সময় রাতে কিন্তু ব্যক্তি নাও দেখতে পারে। ঠিক আছে, তাহলে বিভিন্ন ধরনের কিন্তু অসুস্থতা হতে পারে, চোখের তলায় কালি পড়তে পারে। ঠিক আছে, তাহলে এটা গেল চোখ। এবার যদি আমরা মুখমণ্ডল বলি, তাহলে মুখমণ্ডলে বিভিন্ন ধরনের সমস্যা, দাগ, ছোপ, এগুলো তো থাকতেই পারে। ঠোঁট ফাটা হতে পারে, ঠোঁট থেকে রক্ত পড়তে পারে। হ্যাঁ, যদি ঠোঁট নিয়ে বলি, ঠোঁটে যেমন ধরো ঠোঁটের কোনায় ঘা, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস ভিটামিন B2 অভাবে হয়। হ্যাঁ, তো কিংবা চিরোসিস, ঠোঁটটা মানে চিরে রক্ত পড়লো বা কিছু, সেটাও ভিটামিন B2 অভাবে হয়। ঠিক আছে, তাহলে ঠোঁটে ছোপ ছোপ দাগ অনেক সময় দেখা যায়, তাহলে এগুলো অপুষ্টির লক্ষণ। আবার জিভ আমাদের কেমন হওয়া উচিত? গোলাপি হওয়া উচিত, তাই না? জিভে কোনো দাগ ছোপ থাকবে না,
তাহলে জীব কিন্তু জীবে অনেক সময় জীবের গুটিযুক্ত হয়, জীবে ঘা হয়, হ্যাঁ, গুটি তো এমনি থাকে, এমনি বলছি ঘায়ের কথা বলছি, জীবে অনেক সময় ঘা দেখা যায়, ঠিক আছে, সেটাকে বলা হয় গ্লসাইটিস, এটাও ভিটামিন B2 বা রাইবোফ্লাভিনের অভাবে হয়। তো জীবের মধ্যে ঘা হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে, জীবে কিন্তু অনেক সময় দেখবে ছোপ ছোপ ম্যাজেন্টা কালারের ছোপ ছোপ দেখা যায়, এটা কিন্তু অপুষ্টির লক্ষণ, ঠিক আছে। দাঁতের কথা যদি বলি, দাঁতে অনেক সময় চকের মতো দাগ দেখা যেতে পারে, দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে, দাঁতের মধ্যে ছোপ ছোপ দাগ দেখা যেতে পারে। মাংসপেশি আর অস্থির কথা যদি বলি, তাহলে মাংসপেশি শীর্ণ হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, মাসেল ওয়েস্টিং বেশি হলো, শীর্ণ হয়ে গেল। আবার কি হতে পারে, যে দেহের কাঠামো কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, কাঠামোর মধ্যে পরিবর্তন দেখা যেতে পারে, ঠিক আছে, সে শীর্ণ হয়ে যেতে পারে। তো এটা গেল। আচ্ছা, অন্তঃক্ষরা গ্রন্থির কথা বলি, অন্তঃক্ষরা গ্রন্থির ক্রিয়া কিন্তু অপুষ্টির জন্য ব্যাহত হয়, কারণ অনেক হরমোনই আছে যেগুলো কিন্তু প্রোটিন ধর্মী, ঠিক আছে। আবার অনেক হরমোন আছে যে ক্ষেত্রে কিন্তু অন্যান্য নিউট্রিয়েন্টের প্রয়োজন হয়, ফ্যাট আছে। হরমোনের ক্ষরণ যদি ব্যাহত হয়, অনেক সময়ে অপুষ্টিতে ভুগলে থাইরয়েড গ্রন্থির সমস্যা দেখা যায়, প্যারোটিড গ্রন্থির সমস্যা দেখা যায়, আবার অন্যান্য সমস্যাও কিন্তু অপুষ্টির ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। যেমন একটা বলবো, হৃদযন্ত্রের ক্রিয়াও কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাহত হয়, আরও অনেক আছে, যেমন দেহভঙ্গি, সেটা ঋজু থাকছে না, ঠিক আছে। তো অনেক রকম কিন্তু অপুষ্টির লক্ষণ আমাদের দেহে কি হয়, প্রকাশিত হয়। এই প্রথমগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, পরেরগুলো অতটা না দেখলেও হবে, সেখান থেকে কোনো প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে। এখন আমরা পড়ব অতিপুষ্টিজনিত কিছু কিছু সমস্যা সম্পর্কে। যেমন ধরো, প্রধান সমস্যা যদি বলি স্থূলতা, ওবেসিটি, তাহলে এক্ষেত্রে কিন্তু যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত শর্করা কিংবা ফ্যাট গ্রহণ করা হয়, শর্করা ফ্যাট উভয়ই বলবো, তাহলে কিন্তু কি হতে পারে, সে স্থূলতা বা ওবেসিটির শিকার হতে পারে। দেহে কিন্তু মেদের পরিমাণ, গ্লাইকোজেনের পরিমাণ প্রথমে বৃদ্ধি পায়, তারপরে কিন্তু মেদ রূপে কিন্তু মেদ কলায় ফ্যাট জমতে থাকে, এবং ধীরে ধীরে কিন্তু সে ওবেসিটির শিকার হয়। এবং শুধু ওবেসিটি মানে শারীরিক দিক থেকে সৌন্দর্য হানি বলবো না, এটা কিন্তু সাইলেন্ট কিলার, মানে বিভিন্ন রোগের দিকে কিন্তু আমাদের ঠেলে নিয়ে যায়। সেটা হৃদরোগ হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে, গল ব্লাডারের স্টোন হতে পারে, বিভিন্ন লাইফস্টাইল ডিসঅর্ডার হতে পারে, কিংবা ধরো রিপ্রোডাক্টিভ বিভিন্ন সমস্যা হতে পারে, থাইরয়েডের সমস্যা হতে পারে, কোমর অস্থিসন্ধির মধ্যে ব্যাধি হতে পারে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। তাহলে এটা গেল স্থূলতা গেল। এছাড়াও কিন্তু প্রোটিনের আধিক্যের জন্য দেহে বিষক্রিয়া দেখা যেতে পারে, গেটে বাত দেখা যেতে পারে, কোনো সময় ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। তো প্রোটিন গেল। ফ্যাটের আধিক্যের জন্য কিন্তু অনেক সময় হৃদরোগ বা অ্যাথেরোস্ক্লেরোসিস, রক্তবাহের মধ্যে কিন্তু ফ্যাটের সঞ্চয় হতে পারে। আমি কয়েকটা মেন লিখেছি, আর কিছু মুখে বলে দিচ্ছি। আচ্ছা, ভিটামিন এর আধিক্য, এক্ষেত্রে কিন্তু একটু পয়েন্টগুলো মাথায় রাখবো, অনেক সময় কিন্তু সেটা এমসিকিউতে কিন্তু দিয়ে দিতে পারে যে কোনটি ভিটামিন এর আধিক্যের লক্ষণ নয়, বা কোনগুলো ভিটামিন এর আধিক্যের লক্ষণ, দিতেই পারে, যেহেতু এখন এমসিকিউ খুঁটিয়ে পড়তে হবে। আচ্ছা, চর্মরুক্ষতা বা ত্বক শুকিয়ে যাওয়া, আচ্ছা, ঘুম ঘুম ভাব হতে পারে, ত্বকে চুলকানি, প্রদাহ মানে জ্বালা, মেজাজ খিটখিটে হয়ে যায়, মাথা ধরা, অস্থিসন্ধির ব্যথা, যকৃৎ প্লীহার বৃদ্ধি, এছাড়া কিন্তু কোষ্ঠকাঠিন্যে ভুগতে পারে, ঠিক আছে। তো অনেক রকম সমস্যা কিন্তু এক্ষেত্রে দেখা দিতে পারে, আরও আছে, এত কিছু লেখা সম্ভব না, অবশ্যই একটা টেক্সট বুক তো ফলো করবেই। আচ্ছা, ভিটামিন ডি এর আধিক্য, আচ্ছা, এটাকে কি বলা হয়, হাইপার ভিটামিনোসিস বলা হয়, হাইপার ভিটামিনোসিস এ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা কি, হাইপার ভিটামিনোসিস ডি, ঠিক আছে, হাইপার, বুঝতেই পারছি বেশি। আচ্ছা, বমি বমি ভাব, ক্লান্তি, মাথা ধরা, কোষ্ঠকাঠিন্যটা এখানেও দেখা যায়, বৃক্কের ক্ষতি, পক্ষাঘাত, রক্তাল্পতা, হঠাৎ জ্বর,
ঠিক আছে? তাহলে বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু একটা ব্যক্তি ভুগতে পারে ভিটামিন ডির আধিক্য। আবার রক্তবাহের কোনো কোনো জায়গায় কিন্তু ক্যালসিয়ামের ডিপোজিশন হতে পারে যদি সেই অতিরিক্ত ভিটামিন ডি খায়। আমরা জানি ভিটামিন ডি কী করে, ক্যালসিয়ামের শোষণে সহায়তা করে। তাহলে এক্ষেত্রে কিন্তু এই সমস্যাটাও দেখা দিতে পারে। ঠিক আছে? আর লোহার আধিক্য, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। লোহার আধিক্যকে বলা হয় হিমোসিডারোসিস। হিমোসিডারোসিস। ধরো প্রশ্ন আসলো যে লোহার আধিক্যকে কি বলে, 4টে অপশান দিয়ে দিল, সেখান থেকে আমরা তাহলে কি লিখবো, হিমোসিডারোসিস লিখবো। আশা করি বোঝাতে পেরেছি। আরও বইতে দেখবে বেশ অনেকগুলো কিন্তু অতি পুষ্টিজনিত সমস্যা দেওয়া আছে, আরও ভিটামিনের সমস্যা আছে, আরও খনিজ লবণের মানে আধিক্যের জন্য সমস্যা আছে। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু সবকটাই, তোমাদের সিলেবাসে কিন্তু স্পেসিফিক ডেফিসিয়েন্সির কথাও বলা হয়েছে। আমরা যদিও আগেও বলেছিলাম গ্র্যাজুয়েশনে আমরা ম্যালনিউট্রিশনের পার্ট হিসেবে স্পেসিফিক ডেফিসিয়েন্সি পড়েছি। স্পেসিফিক মানে কোনো নির্দিষ্ট, তাহলে যখন কোনো নির্দিষ্ট খাদ্য উপাদানের দেহে কিন্তু অভাব হচ্ছে সেটাকে আমরা কি বলছি, স্পেসিফিক ডেফিসিয়েন্সি বলছি। যেমন ধরো আমরা বলতে পারি যে ভিটামিন সির অভাবে হচ্ছে স্কারভি, এটা কিন্তু ভিটামিন সির অভাবে কিন্তু স্কারভি রোগটা হচ্ছে। আবার লোহার অভাবে হচ্ছে হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে? বা লৌহের অভাবজনিত অ্যানিমিয়া, সেটা শুধু লোহার অভাবেই হচ্ছে। ঠিক আছে? যেমন ধরো আয়োডিনের অভাবে হচ্ছে গলগণ্ড, ক্যালোরি এবং প্রোটিনের অভাবে হচ্ছে কি পিইএম, যদিও পিইএমটা কিন্তু অনুপুষ্টির আন্ডারও পড়বে। ঠিক আছে? তো এটা স্পেসিফিক ডেফিসিয়েন্সি মানে স্পেসিফিক নিউট্রিয়েন্টের অভাবে যখন স্পেসিফিক্যালি কোনো রোগ হয়। যেমন ধরো ভিটামিন বি1-এর অভাবে হচ্ছে বেরি। ঠিক আছে? আচ্ছা, ভিটামিন বি1 বা থাইমিন। আবার ভিটামিন বি2 বা রাইবোফ্লাভিনের অভাবে যেমন হচ্ছে চিলোসিস, গ্লসাইটিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, যদিও এগুলো অনুপুষ্টির লক্ষণ, এগুলো স্পেসিফিক্যালি মানে এই নিউট্রিয়েন্টের জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে? তাহলে আশা করি বোঝাতে পেরেছি স্পেসিফিক ডেফিসিয়েন্সি কি। আচ্ছা, অসমপুষ্টিটা কিন্তু অলরেডি আমি সংজ্ঞা যখন আলোচনা করেছি তখন পরেই দিয়েছি, সেজন্য আলাদা করে কিন্তু আর এখন আলোচনা করছি না। ঠিক আছে? এখন আমরা পড়ব ভারতবর্ষের অপপুষ্টি বিভিন্ন কারণ, কজেস অফ ম্যালনিউট্রিশন ইন ইন্ডিয়া। আচ্ছা, আমাদের দেশে কিন্তু বিভিন্ন কারণে অপুষ্টির শিকার হয়, অপপুষ্টি মানে সেটা কিন্তু অনুপুষ্টিও হতে পারে, অপুষ্টিও হতে পারে, আবার অতিপুষ্টিও হতে পারে। ফার্স্ট যদি বলি নিম্নমানের খাদ্য। আচ্ছা, নিম্নমানের খাদ্য যদি গ্রহণ করা হয় সেক্ষেত্রে যদি সব রকম নিউট্রিয়েন্ট না থাকে, সব রকম পরিবেশক না থাকে, খাদ্যটা যদি ব্যালেন্স খাদ্য যদি না খাওয়া হয়, ব্যালেন্স ডায়েট যদি না হয়, সুষম খাদ্য না খেলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা বা অপপুষ্টির শিকার হতে পারে। ধরা যায় খাদ্যে যদি অতিরিক্ত ক্যালোরি থাকে বা জাঙ্ক ফুড বেশি যদি কেউ গ্রহণ করে, ঠিকঠাক করে ফাইবার খেলো না, প্রোটিন খেলো না, তাহলে কিন্তু তার দেহে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে, বিপাকীয় সমস্যা দেখা দিতে পারে, মেধাধিক্যের শিকার হতে পারে। অনেক সময় কিন্তু তার ক্রয় ক্ষমতাই না থাকতে পারে, সে গরিব হতে পারে, ক্রয় ক্ষমতা না থাকতে পারে, সে খাবার কিনতে পেলো না, সেজন্য কিন্তু মাছ, মাংস, ডিম, দুধ এগুলো সে খেতে পেলো না। ডিম যদিও খেতে পেলো, তেল কিনতে পারলো না, তেলের দাম তো অনেক বেশি। সেক্ষেত্রে পারচেসিং পাওয়ার কম থাকলেও কিন্তু নিম্নমানের খাদ্য সে গ্রহণ করতে পারে। আবার ধরো ধনীদের ক্ষেত্রে বা উচ্চ মধ্যবিত্তদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় কি হয়, সঠিক খাবার নির্বাচন না করলেও কিন্তু নিম্নমানের খাদ্যের ফলে তারা অতিপুষ্টির শিকার হতে পারে বা অনেক ক্ষেত্রে অনুপুষ্টির শিকারও হতে পারে। অজ্ঞতা। আচ্ছা, অজ্ঞতা, আমাদের পারচেসিং পাওয়ার আছে, ক্রয় ক্ষমতা আছে, পকেটে টাকা আছে, কিন্তু আমরা জানি না যে কোন খাবার খেতে হবে, কোন খাদ্য নির্বাচন করতে হবে, কোন খাবার আমাদের দেহের জন্য উপকারী। ঠিক আছে? আমরা জানি না কোন বয়সের জন্য, ডেভেলপিং ইয়ার্সের জন্য কোন খাবার দরকার, ক্যালোরি একটু বাড়াতে হবে, প্রোটিন একটু বাড়াতে হবে, ভালো ব্যালেন্স ডায়েট দিতে হবে যাতে সে তাড়াতাড়ি বেড়ে ওঠে বাচ্চারা, তাই না? আবার গর্ভবতী মা, স্তন্যদানকারী মায়ের ক্ষেত্রে কিন্তু কি করতে হবে, নিউট্রিয়েন্টের পরিমাণ বাড়াতে হবে, খাবার কিন্তু খেতে হবে, পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে সেগুলো যদি না গ্রহণ করে তাহলে তারা কিন্তু সহজেই কি শিকার হতে পারে, অপপুষ্টির শিকার হতে পারে। দারিদ্রতা, একটু আগে যেটা বললাম যে পারচেসিং পাওয়ার নেই,
খাবার কিনতে পারছে না, গরিব হয়তো মাছ মাংস তেল এগুলো কিনে উঠতে পারছে না, কারণ টাকাই তো নেই। হয়তো সংসারে অনেকজন মেম্বার, সবাইকে কিন্তু সব মানে ঠিকঠাকভাবে কিন্তু খাওয়ানোর ক্ষমতা নেই, ঠিক আছে। আবার কিন্তু অনেক সময় দরিদ্র পরিবারে বিশেষ করে দেখা যায় যে মেয়ে ছেলে মেয়ে অনেকে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু খাদ্যের কিন্তু অসম বন্টন হচ্ছে, মানে ঠিক করে ভাগ করছে না। আগে হয়তো ছেলেদের খেতে দিচ্ছে, বাবাকে ভাইদের খেতে দিচ্ছে, তারপরে মায়েরা বা বোনেদের খেতে দেওয়া হচ্ছে। তারা হয়তো ঠিক করে খাবারই পাচ্ছে না, পুষ্টিকর খাদ্য তো দূরের কথা। দারিদ্রতার জন্য আবার খাদ্যের অসম বন্টনের জন্য কিন্তু ভারতবর্ষে ম্যালনিউট্রিশন দেখা যায়। খাদ্যাভ্যাস, আচ্ছা ধর্মীয় সামাজিক বা ধর্মীয় কারণে যেটা বললাম যে অনেক ধর্মের ক্ষেত্রে কিন্তু মাছ মাংস ডিম দুধ কিছুই গ্রহণ করে না, যেমন জৈন ধর্মগ্রন্থে ধর্মে যারা বিশ্বাসী আর কি, তারা কিন্তু এসব গ্রহণ করে না, তাদের কিন্তু অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের অভাব কিন্তু দেখে হতে পারে, সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় বৈষ্ণবদের মধ্যেও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু তারা এগুলো গ্রহণ করেন না, দুধ বাদে, তাহলে বিভিন্ন সমস্যা দেখা যায়। অনেক সময় ধর্মীয় বিভিন্ন কুসংস্কার দেখা যায়, তবে বিধবাদের কিন্তু অনেক খাবারে কিন্তু রেস্ট্রিকশন থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের অপপুষ্টি দেখা দিতে পারে, তা ধর্মীয় আর সামাজিক কারণে। এক একটা সমাজের এক একটা নিয়ম, তাই না? তাহলে সেই কারণগুলোতে কিন্তু অপপুষ্টির শিকার হতে পারে। খাদ্যাভ্যাস যেমন বললাম, উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ কেউ যদি করে, খাবারের মধ্যে যদি ক্যালোরি বেশি থাকে, আবার ক্যালোরি শুধু বলবো না, এমটি ক্যালোরি মানে অন্যান্য নিউট্রিয়েন্টগুলো থাকছে না, ক্যালোরি বেশি থাকছে, চিনির পরিমাণ বেশি হচ্ছে, ঠিক আছে, এরিয়েটেড বিভিন্ন ড্রিঙ্কস খাচ্ছে, হ্যাঁ, মানে যেগুলো আমরা কোল্ড ড্রিঙ্কস বলে থাকি, তো সেগুলো গ্রহণ যখন করছে, এগুলো একদম এমটি ক্যালোরি। যত বেশি জাঙ্ক ফুড খাবে, যত বেশি ফাস্ট ফুড খাবে, তাহলে সেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো না। বা ব্যায়াম করছে না, অলস জীবনযাপন, ঠিক আছে, টিভির প্রতি আসক্তি, তার থেকে বড় কথা মোবাইলের প্রতি আসক্তি। এখন বাচ্চারা দেখো না, বাইরে কতগুলো বাচ্চা খেলেছে, তার থেকে কিন্তু ঘরে বসে ইনডোর গেমস বলবো না, মোবাইলের ক্ষেত্রে কিন্তু তারা অনেক বেশি আগ্রহী, ইন্টারেস্টেড, ঠিক আছে। তাহলে খাদ্যাভ্যাস বা ওই এটার সাথে আরও একটা পয়েন্ট আমরা অ্যাড করতে পারি যে মোবাইল এবং টিভির প্রতি আসক্তি, ঠিক আছে। আচ্ছা, অনেক ক্ষেত্রে রোগ সংক্রমণ হলে খাবার ঠিকঠাক করে গ্রহণ করছে, কিন্তু নিউট্রিয়েন্টগুলো কি হচ্ছে না, সদ্ব্যবহার হচ্ছে না, অ্যাবজর্পশন হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তার কি হতে পারে, তার কিন্তু সমস্যা দেখা দিতে পারে এবং সে অপপুষ্টির শিকার হতে পারে, ঠিক আছে। পরিবেশগত বিভিন্ন কারণ, ধরো খোলা জায়গায় কেউ মলমূত্র ত্যাগ করছে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করছে, মানে মলমূত্রে মাছি বসছে, সেই মাছিটা আবার খাবারে বসলো, তার পায়ে লেগে থাকা মলমূত্র খাবারে ছড়িয়ে গেল, সেই খাবার খাওয়া হলো, সেই খাবার খেয়ে পেটের বিভিন্ন সমস্যা হলো, বা যে জলটা গ্রহণ করছে সেটা ঠিকঠাক মানে ভালো নয়, পানীয় নয়, সেখানে সুয়েজের কন্টামিনেশন হলো, মানে মলমূত্রের সঙ্গে যোগসূত্র সেই জলে হয়ে গেল, সেই জল খেলে অনেকের ইকোলাই ইনফেকশন হলো, সে বমি পায়খানা হতেই থাকছে। পরিবেশগত বিভিন্ন কারণ, যদি ঠিকঠাক করে অনাময় ব্যবস্থা না থাকে, সেরকম পরিবেশগত কারণেও কিন্তু কী হয় যে অসুস্থতা বা ম্যালনিউট্রিশন দেখা যাবে। যত বেশি ডায়রিয়া হবে, দেহ থেকে নিউট্রিয়েন্ট তো বেরিয়ে চলে যাবে, তা দেহের কাজে আর কি লাগবে, তাই না? আচ্ছা, খাদ্য সামগ্রীর অপচয় কিন্তু ম্যালনিউট্রিশনের একটা কারণ, ঠিক আছে। আচ্ছা, এইটা আমি লাস্টে বলছি। পরিবহন ও সংরক্ষণে অসুবিধা থাকলেও কিন্তু খাবার নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু কি হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই স্বীকার করতে হবে। ব্যবসায় বিভিন্ন কারণে ভেজাল খাদ্য, তারপর ব্যবসায়িক মুনাফা লাভের জন্য কিন্তু আমরা কিন্তু খাবারকে আরও ভালো দেখতে, ভালো আকর্ষণীয় করার জন্য রং, ফ্লেভার, অনেক কেমিক্যালস মেশানো হয়, যা দেহে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ সৃষ্টি করতে পারে, ক্ষতিকারক রোগের সৃষ্টি করতে পারে, ক্যান্সারের সৃষ্টি করতে পারে। যেমন ধরো বলি যে আমরা বাইরের ঘুগনি খেতে তো খুব পছন্দ করি, তাই না? তো আবার ধরো আমরা হলুদ আইসক্রিম, কমলা আইসক্রিম খেতে পছন্দ করি, লাড্ডু খেতে ভালো লাগে, তাই না? তাহলে এগুলোর মধ্যে হলুদ বিরিয়ানি খেতে ভালো লাগে, এদের মধ্যে কিন্তু একদম ইন্ডাস্ট্রিয়াল কালার কামধেনু মেশানো হয়, সেটা কিন্তু শরীরে কী সৃষ্টি করে, ক্যান্সার সৃষ্টি করে। সবজিকে ভালো দেখানোর জন্য সবজির মধ্যে রং ইনজেক্ট করা হয়, তাদের মধ্যে রঙে চোবানো হয়,
তাহলে বিভিন্ন সবজিতে রং করলে সেই রং করা খাবার যদি আমরা খাই তাহলে বিভিন্ন সমস্যা দেখা যাবে। এবার বলি তন্নি হওয়ার বাসনা। কৈশোরে কিন্তু সব থেকে বড় সমস্যা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, মানে কিশোরীদের ক্ষেত্রে, তন্নি হওয়ার বাসনা। হয়তো সে রোগা, সে যখন আয়নায় দেখছে সে ভাবছে না আমাকে মোটা লাগছে, তাহলে আমার আরও খাবারে এই আইসক্রিম খাবো না, এই খাবো না, ওই খাবো না, চকলেট খাবো না, কিছু খাবো না, খাবারের মধ্যে থেকে এই তেল খাবো না, ঘি খাবো না, মাখন খাবো না। তো এইরকম করে করে কিন্তু সে বিভিন্ন যে উপকারী নিউট্রিয়েন্টগুলো, যেগুলো আমাদের দেহের মধ্যে বিভিন্ন কাজ আছে, ফ্যাটেরও কিন্তু আমাদের দেহের কাজ আছে, যদি ফ্যাটও ঠিকঠাক করে গ্রহণ না করা হয় তাহলে কিন্তু আমাদের হরমোনাল ইমব্যালেন্স হতে পারে। তো এটাকে বলা হয় অ্যানোরেক্সিয়া নার্ভোসা। ঠিক আছে। ও আচ্ছা, অ্যানোরেক্সিয়া নার্ভাসের ক্ষেত্রে বডি ওয়েট যতটা হওয়া উচিত তার থেকে 60% কম হয়ে গেল, বা কিছু মানে যে লোমগুলো একদম পাতলা হয়ে গেল, মেনস্ট্রুয়াল সাইকেলে গন্ডগোল হয়ে যায়, আর একদম শীর্ণকায় তো আছেই, তাও সে মনে করে যে আমাকে মোটা লাগছে, এরকম ব্যাপার। আরেকটা আছে বুলিমিয়া নার্ভাসা। ধরো সে কোনো পার্টিতে অ্যাটেন্ড করছে, অনুষ্ঠান বাড়িতে যাচ্ছে, সে খাচ্ছে আবার বাড়িতে সে কোনো ল্যাক্সেটিভ ব্যবহার করে কিংবা গলায় আঙুল দিয়ে বমি করে, মানে সে সেটাকে, বা ডায়ুরেটিক্স ব্যবহার করে কিন্তু সেটা মানে দেহ থেকে সেটাকে বের করেও দিচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রেও কিন্তু তার বিভিন্ন সমস্যা, তার ওয়েট ফ্ল্যাকচুয়েট করবে, হরমোনসের গন্ডগোল হবে। তো এগুলো কিন্তু কিশোরীদের বিভিন্ন সমস্যাটা তন্নি হওয়ার বাসনার মধ্যে পড়ে। আশা করি বোঝাতে পেরেছি যে ভারতবর্ষে ম্যালনিউট্রিশনের কারণ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নমস্কার।